নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। এখনকার বিষয় জল-ও গদার। 1930 সালের ডিসেম্বর মাসের 3 তারিখে প্যারিসে জল-ও গদারের জন্ম হয়। সমকালীন চলচ্চিত্র দুনিয়ায় সবচেয়ে বিতর্কিত এই মানুষটি সম্পর্কে অনেকের ধারণা তিনি হচ্ছেন তার সময়ের সবচেয়ে বড় চলচ্চিত্রকার। কারোর মতে তিনি সবচেয়ে অযোগ্য না হলেও লোকটা একেবারে অসহ্য তো বটেই। অর্থাৎ অনেকেই যখন তার প্রশংসায় উচ্ছ্বসিত, অনেকেই আবার তার উপর অসম্ভব বিরক্ত। কিন্তু আমরা মনে করি গোদার তার প্রথম ছবি এ বার্থডে সাফল বা ব্রেথলেস এ ফরাসি সিনেমায় বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছেন। শুধু ফরাসি সিনেমায় কেন, বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসও বলা যেতে পারে। সমালোচকরা তাকে জেমস জয়েস কিংবা পাবলো পিকাসোর সঙ্গে তুলনা করে ঠিক কাজটিই করেছেন। এই দুই মহান প্রতিভার সঙ্গে তুলনা করার ভিতর দিয়ে এই গোদারের ছবির বৈশিষ্ট্যকে তারা ধরিয়ে দিতে চেয়েছেন। এই দুজন শিল্পীর সঙ্গে তুলনা করার অর্থ এই শতাব্দীর সাহিত্য কিংবা চিত্রকলায় ওরা যা ঘটিয়ে দিয়েছেন, চলচ্চিত্র গোদার তাই করেছেন। অর্থাৎ তিনি একই সঙ্গে নিন্দিত এবং নন্দিত হয়েছেন। তখন তিনি ছবির জগতে প্রতিষ্ঠিত গায়েদু সিনেমায় এক এক সাক্ষাৎকারে গোদার বলেছিলেন, এখন আমি নিজেকে সমালোচক বলেই মনে করি। একদিক থেকে বলতে গেলে আগের চেয়ে আমি অনেক বেশি পরিমাণে সমালোচক হয়ে উঠেছি। সমালোচনা লেখার পরিবর্তে আমি ছবি বানাই। আমি নিজেকে প্রবন্ধই মনে করি। কখনো উপন্যাসের ধরনে প্রবন্ধ বানাই আমি বা লিখছি, কিংবা প্রবন্ধের রীতিতে উপন্যাস। তফাৎটা শুধু এই যে লেখার বদলে আমি ছবি করছি। সিনেমা যদি কোনোদিন উঠে যায়, আমি সেই ঘটনাকে মেনে নেব, টেলিভিশনে চলে যাব। যতদিন পরে গিয়েওছিলেন তিনি টেলিভিশনে, যদিও যদি টেলিভিশন উঠে যায় আমি আবার কাগজ কলম নিয়ে বসবো। আত্মপ্রকাশের যত রকম শিল্প আছে সব শিল্পের মধ্যেই একটা ধারাবাহিকতা চলছে, সব শিল্পই এক। বার্গম্যানকে বাদ দিলে সমকালীন আর কোনো চলচ্চিত্রকার কে নিয়ে এত লেখা হয়নি, এত আলোচনা, এত তর্ক বিতর্কও হয়নি। জন কলেত, যিনি গোদারের উপর প্রথম বই লিখেছিলেন, তিনি লিখছেন বা তিনি বলছেন তার ছবির আসল চাবিকাঠিটি রয়েছে ডকুমেন্টারি ও ফিকশনের ডান দিক খেলাটার মাঝখানে। গোদার নিজেও মনে করেন সৌন্দর্য ও সত্যের দুটো দিক রয়েছে, একটা ডকুমেন্টারি আর একটা ফিকশন। যে কোনো একটা নিয়ে আপনি আরম্ভ করতে পারেন। আমার আরম্ভের জায়গাটা হলো ডকুমেন্টারি। স্কুলে পড়ার সময় থেকে কিন্তু তিনি ল্যাটিন কোয়ার্টার্স সিনে ক্লাব এবং সিনেমাতে ফ্রাঁসেজে নিয়মিত যাচ্ছেন। ওখানে তিনি পরিচিত হন আন্দ্রে মাজা, ফ্রাঁসোয়া ট্রুফো, এরিক রোমার, জ্যাক রিভেট্টির সঙ্গে। 1950 সালে যখন তার বয়স 20 বছর, রোমার এবং রিভেট্টির সঙ্গে তিনি গ্যাজেট টু সিনেমা বার করছেন। গ্যাজেট টু সিনেমা একটি সিনেমার পত্রিকা, বেশ কটি সংখ্যা বেরিয়েছে। তখন রোমার আর রিভেট তাদের প্রথম শর্ট ফিল্মগুলো তুলছিলেন। বেশ কটিতে গোদার অভিনয় করেন। 52 থেকে 54 মধ্যে লিখেছেন কায়েদু সিনেমা পত্রিকাতে। প্রায় ব্যবহার করেছেন হান্স লুকাস ছদ্মনাম। এই সময় বাবার সঙ্গে উত্তর ও দক্ষিণ আমেরিকায় প্রচন্ড ঘুরে বেরিয়েছেন। অল্প সময়ের জন্য প্যারিস ফিরে এসে তিনি সুইজারল্যান্ডেও ফিরে যান। ওখানে গ্র্যান্ড ডিকসন ড্যামে শ্রমিকের কাজ করেন। ওখানে যে পারিশ্রমিক পান তাই দিয়ে তার প্রথম ডকুমেন্টারি তিনি তোলেন 1954 সালে। ছবির নাম অপারেশন বেটন, ওই ড্যাম তৈরির বিষয় নিয়ে। নিজেই সম্পাদনা করেন। 55-তে জেনিভায় দ্বিতীয় ছোট ছবি 10 মিনিটের আনফেমি কম্পিউট, চিত্রনাট্য পরিচালনা, ফটোগ্রাফি সবই নিজে তোলেন মপাসার গল্প নিয়ে। তারপর প্যারিসে ফিরে আসেন। প্যারিসে 56 থেকে 59 ট্রুফোর মতো কায়েদু সিনেমা এবং আর্টস পত্রিকা এবং কায়েদু সিনেমাতে তিনি নিয়মিত লিখতেন। 57-তে এরিক রোমারের চিত্রনাট্য থেকে আরেকটি 21 মিনিটের ছবি করেন অল বয়েজ আর কল্ড প্যাট্রিক, মিউজিকে বাক থেকে বিটবন। কায়েদু সিনেমা, আর্টস, গ্যাজেট টু সিনেমা তার অসংখ্য লেখা বেরিয়েছে। 68 সালে সেই লেখাগুলো নিয়ে একটি পুস্তক প্রকাশিত হয়, জালুক গোদার ফর জালুক গোদার। এই বই পড়লেই বোঝা যাবে তত্ত্বকে কিভাবে কার্যে রূপান্তরিত করা যায় তার আদর্শ নমুনা রয়েছে তার ছবিতে, গোদারের ছবিতে। যে তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে তার সমালোচনামূলক লেখাগুলির মধ্যে। তার গদ্য খুবই জটিল এবং দুরূহ, কখনো কখনো তার ছবির চেয়েও দুর্বোধ্য। কিন্তু তার লেখা ও তার সিনেমা প্রায় একই শিল্প, কারণ আত্মপ্রকাশের সবকটি মাধ্যমের মধ্যে একটা স্পষ্ট ধারাবাহিকতা রয়েছে। 1958 সালে রু ডা রেন্স গোদারের হোটেলের ঘরে 20 মিনিটের ছবি তোলা হলে ক্যারোলট সন জুলস চিত্রনাট্য সম্পাদনা পরিচালনা গোদার
বেলমেন্দো তাতে অভিনয় করেন প্রথম, তাকে কণ্ঠ দিয়েছিলেন গোদার। 58-তে ত্রুপো তুলেছিলেন আন হিস্ট্রি ডে এমো, ছবিটি 20 মিনিটে উঠেছিল প্যারিসে। গোদা এসে শেষ করলেন ছবিটি। এখানেও চিত্রনাট্য সম্পাদনা ভাষ্য গোদারের। গোদারের আরম্ভের জায়গাটা ডকুমেন্টারি, যেখানে তিনি ফিকশনের সত্যটা দেখতে চেয়েছেন। গান্ধিক ভূমিকাটি গান্ধিক খেলায় রূপান্তরিত। তথ্যচিত্র গল্প কাহিনীর মাঝখানের খেলাটি আসলে গোদারের ছবির অসংখ্য দান্দিক উপাদানের অন্যতম। Godard is not a perfect Hegelian, but rather an artist who has been influenced directly or indirectly by Hegelian notions. অংশত এবং প্রত্যক্ষত। 40-এর দশকের শেষের দিকে প্যারিসে অস্তিত্ববাদের চূড়ান্ত উত্তেজক সময়, বস্তুত গোটা জীবনের সবকিছুর মূলেই আছে পরস্পর বিরোধিতা। সবকিছুর মধ্যে সত্য নিহিত এবং এমনকি অংশত ভুলের মধ্যে। সত্যের জন্য হয়তো ভ্রমেরও প্রয়োজন আছে। গোদার বলেছেন তিনি ডায়ালেকটিক্সে বিশ্বাস করেন। এই জাতীয় চিন্তা পদ্ধতি ও বিশ্বাসের বিবিধ কারণ আছে। মানুষের চিন্তা ভাবনার চেয়ে তার আচরণ ও কর্মে সিনেমা অধিক কৌতূহলী। সব শিল্পের মধ্যেই সিনেমায় এর অপরিহার্য উপাদান, সবচেয়ে আত্মবিরোধী অথচ সত্য। সিনেমা একই সঙ্গে বর্ণনামূলক ও দৃশ্যগ্রাহ্য শিল্প। সিনেমার প্রথম থেকেই কারোর মধ্যে গল্প বলার প্রবণতা, কেউ ভিজুয়ালে উৎসাহী, অর্থাৎ দুটো দিকই আমরা দেখেছি। কাহিনী বর্ণনায় উৎসাহ এবং আকারগত ও দৃশ্যগত সৌন্দর্য, বাস্তবকে যথাযথ রূপায়িত করার জন্য, যান্ত্রিকভাবে রূপ দেওয়ার জন্যই মুভি ক্যামেরা আবিষ্কৃত হয়েছিল। লুমিয়ের ভাইয়ের অন্তত তাই বলেছিলেন, তাই ভেবেও ছিলেন। জর্জ মেলিয়াস বাস্তবকে রূপ দিতে চেষ্টা করেননি, তিনি চেয়েছেন ফ্যান্টাসির পুনর্নির্মাণ। পরবর্তীকালে ক্যামেরা সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। ধ্রুপর ছবিতে একটা পদ্ধতি কাজ করেছে, একটা আবেগ কাজ করেছে, কোন বিশেষ পদ্ধতি কিংবা আবেগ থেকে গোদার সরেছে। তিনি প্রশ্ন তোলেন, সিদ্ধান্ত গ্রহণ করতে চান না। দর্শক ছবির সঙ্গে সক্রিয় হয়ে উঠুক, এটাই তিনি চান। সে যাতে কৌতূহল শূন্য উদাস ভঙ্গিতে হল থেকে বেরিয়ে না যায়। তার ছবি তরঙ্গিত, লড়াকু, আকস্মিক গতি পরিবর্তনের দ্বারা তা ব্যঞ্জনা সৃষ্টি করে। তার কোনো ছবি কখনো শেষ হয় না, তা আসলে নানা রকম প্রশ্ন তৈরি করে, অর্থাৎ ওপেন এন্ডেড ছবি। গোদারকে তো একসময় কোনো এক সাংবাদিক বলেছিলেন যে আপনার ছবিতে তো এরকম শুরু, মধ্যবর্তী অংশ এবং শেষাংশ ঠিকঠাক ভাবে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বলছে, উনি বলেছিলেন যে হলিউডের মতো ওরকম বিগিনিং মিডিল এন্ড এই ক্রমপর্যায়ে হয়তো নেই, হয়তো এন্ডটা শেষে প্রথমে আছে, বিগিনিংটা শেষে আছে, মিডিলটাই আছে, এভাবে দেখা যেতে পারে। আবার কেউ প্রশ্ন করেছিলেন যে আপনার ছবিতে এত রক্ত দেখা যায় কেন, হ্যাঁ, এত খুন, জখম, মারামারি, এ সমস্ত দেখা যায় কেন? তিনি বলছেন যে ওগুলো রক্ত নয়, ওগুলো সবই লাল রং। হ্যাঁ, এইভাবে তিনি সিনেমা মাধ্যমটিকে অন্যভাবে ব্যবহার করতে চেয়েছিলেন, হ্যাঁ, বাস্তবকে তুলে ধরার জন্য। কারণ গোদার যখন ছবি করছেন 1960 সালে, ওনার যে পূর্ণাঙ্গ চলচ্চিত্র ব্রেথলেস যখন দেখানো হচ্ছে, তখন সিনেমার যারা অর্থোডক্স চলচ্চিত্র তাত্ত্বিক, তারা মনে করেছিলেন সিনেমা গেল রব করে উঠেছিলেন। তারা মনে করেছিলেন, অর্থাৎ সিনেমার চলচ্চিত্রের যে সাজানো বাগানে একদম তছনছ করে দিয়েছিলেন গোদার তার এই সমস্ত ছবির মাধ্যমে। হ্যাঁ, যেখানে তিনি কোন রকম নিয়ম মানেন না, যেখানে তিনি শুরু, মধ্যবর্তী অংশ, শেষাংশ মানেন না, যেখানে তিনি জাম্প কাট করেন, অর্থাৎ কাট মানে একটা নির্দিষ্ট পদ্ধতিতে একটা শট থেকে আরেকটা শটে যাওয়ার পদ্ধতি, তিনিই প্রথম সিনেমাতে জাম্প কাট ব্যবহার করলেন। তিনি এইভাবেই সিনেমা বানাতে চেয়েছিলেন। অর্থাৎ এতদিনকার আমাদের সিনেমা দেখার যে অভ্যেসটাকেও তিনি কোশ্চেন করলেন বলা যেতে পারে। হ্যাঁ, যে আমরা এতদিন একটা নিটোল ন্যারেটিভ দেখতে পাচ্ছিলাম, চাইছিলাম ছবিতে দেখতে, গোদার সেটাকে পুরো ভেঙে তছনছ করে দিলেন। তার ছবিতে যে গল্পাংশ, যে ন্যারেটিভ, হ্যাঁ, সেটা খুবই খাপছাড়া। হ্যাঁ, সেখানে নানা রকম এমনকি তিনি কোটেশন, সিনেমাকেও কোট করা হয়েছে। হ্যাঁ, যেমন কোনো একটা ছবিতে, হ্যাঁ, ধরা যাক যদি পথের পাঁচালীর অপু দুর্গা ট্রেন দেখার দৃশ্যের কথা মনে পড়ে যায় কোনো একটা পরবর্তী ছবি দেখে, পথের পাঁচালীর পরবর্তী ছবি দেখে কোন একটা, তাহলে বুঝতে হবে যে সত্যি সেই পুরো পরবর্তী ডিরেক্টর সত্যজিৎ পথের পাঁচালীর ছবিকে কোট করছে। গোদারও এরকম বিভিন্ন ছবিতে
কখনো লিটারেচার থেকে কোট করেছেন, কখনো পেইন্টিং থেকে কোট করেছেন, কখনো সিনেমা থেকে কোট করেছেন, সিনেমাকে কোট করেছেন। এইভাবে গদার তার চলচ্চিত্র ভাবনাতে একটা আমূল পরিবর্তন এনেছিলেন। সেই পরিবর্তনের সাক্ষী আমরা অনেক দিন ধরেই ছিলাম। 1960 সালে তার চলচ্চিত্র, প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র ব্রেথলেস। হ্যাঁ, তারপরে তিনি স্বেচ্ছামৃত্যু নিয়েছেন বেশ কিছুদিন হলো। এভাবেই গদারের চলচ্চিত্র জীবনকে বর্ণনা করা যায়। নমস্কার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বা কমেন্ট করবেন।